বোজালি জেলা সদর পাঠশালায় অবস্থিত মহকুমা কৃষি কর্মকর্তার কার্যালয়ের পরিবর্তে আজ আনুষ্ঠানিকভাবে চালু হল কৃষি বিভাগের বোজালি জেলা কৃষি কর্মকর্তার নতুন কার্যালয়। উল্লেখ্য, বোজালি জেলা গঠিত হওয়ার পরও কৃষি বিভাগের কার্যালয় মহকুমা পর্যায়ে ছিল। আজ থেকে জেলার পৃথক কৃষি দপ্তরের কার্যক্রম শুরু হল। নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করে মন্ত্রী রঞ্জিত কুমার দাস বলেন, বোজালির প্রতিটি মানুষ জন্মগতভাবেই কৃষির সঙ্গে যুক্ত, তাই বোজালির কৃষিখাতকে এগিয়ে নিতে কৃষকদের উদ্যোগী হওয়া অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, গরুর দুধ উৎপাদনে বোজালি যেভাবে সাফল্য অর্জন করেছে, ঠিক সেভাবেই সরিষা উৎপাদনেও সফল হতে হবে। তিনি কৃষকদের আহ্বান জানান যে, যেহেতু এখন ধান কাটা চলছে, তাই ধান কাটার পরই যেন তারা সরিষা চাষের দিকে মনোনিবেশ করেন। স্মর্তব্য যে, পূর্বে পাঠশালায় মহকুমা কৃষি কর্মকর্তার কার্যালয় ছিল। আজ জেলা কৃষি কর্মকর্তার নতুন কার্যালয় উদ্বোধনের পাশাপাশি ভূমিধর দত্তকে ভারপ্রাপ্ত জেলা কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আজকের অনুষ্ঠানে মন্ত্রী দাসের সঙ্গে উপস্থিত ছিলেন বরপেটা জেলা কৃষি কর্মকর্তা মুনীন্দ্র বসুমতারি, বোজালি জেলা কৃষি কর্মকর্তা বেনুধর দত্ত, বোজালি জেলা পরিষদের সভানেত্রী মীনাক্ষী দাস, বোজালি জেলা বিজেপির সভাপতি মুকুট কলিতা সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি এবং কৃষকরা। জনতার শিল্পী জুবিন গার্গের দুঃখজনক মৃত্যুর তদন্তের উদ্দেশ্যে গঠিত বিচারপতি সৌমিত্র শইকিয়ার নেতৃত্বাধীন এক সদস্যবিশিষ্ট ন্যায়িক কমিশনের কাছে শপথনামা দাখিলের প্রক্রিয়া আজ শেষ হয়েছে। আজ বিকেল 4টা পর্যন্ত ব্যক্তি ও বিভিন্ন দল সংগঠন মিলিয়ে মোট 39টি শপথনামা দাখিল করে সাক্ষ্য প্রদান করেছে। উল্লেখযোগ্য যে, ন্যায়িক কমিশন 3রা নভেম্বর থেকে আজ পর্যন্ত জুবিন গার্গের মৃত্যুর ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য প্রমাণ জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছিল। এই শেষ দিনে শিলচরের গবেষক ছাত্র অসীম হাজরিকা, সাধারণ নাগরিক প্রাঞ্জল শর্মা, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, যুব ছাত্র পরিষদের প্রাক্তন নেতা পলাশ রঞ্জন বড়ুয়া, ঋত্বিক শইকিয়া নামে এক ব্যক্তি এবং বোজালির এক প্রাক্তন সেনা সদস্য তাদের শপথনামা জমা দেন। আজ সর্বশেষ শপথনামাটি দাখিল করেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। তার পক্ষে রিতম সিং আজ কমিশনে শপথনামা জমা দিয়েছেন। আজ বিধায়ক বিজয় মালাকার শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী রবীন্দ্র সদন হাইস্কুলে শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা করেন। মোট 7 কোটি টাকা ব্যয়ে স্কুল বিল্ডিং এর শুভ শিলান্যাস করেন এবং সেই সঙ্গে এলাকাবাসীর সাথে মত বিনিময় করেন। বক্তব্যে বিধায়ক মালাকার বলেন যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে আজকের এই পদক্ষেপ নিঃসন্দেহে শিক্ষার বিকাশে এক মাইলফলক হয়ে থাকবে। নতুন শ্রেণীকক্ষ তৈরি হওয়ার মাধ্যমে বৃহৎ অঞ্চলের ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে। তিনি শিক্ষার সর্বাঙ্গীন বিকাশের প্রতি লক্ষ্য রেখে নতুন শ্রেণীকক্ষ প্রদানের জন্য আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ড. রনোজ পেগুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। ডিব্রুগড় জেলার চাবুয়াতে প্রতিষ্ঠিত রাজ্যের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয়, শ্রী শ্রী অনিরুদ্ধদেব ক্রীড়া বিশ্ববিদ্যালয় এর নির্মাণ সহ অন্যান্য অবকাঠামোগত অগ্রগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অসমের রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য লক্ষণ প্রসাদ আচার্য। প্রতিষ্ঠার 7 বছর অতিক্রান্ত হলেও বিশ্ববিদ্যালয়ের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তিনি তীব্র অসন্তোষ ব্যক্ত করেন। তিনি জানিয়েছেন, আগামী মাস থেকে বিশ্ববিদ্যালয়টির নির্মাণ, নিয়োগ এবং শিক্ষা ব্যবস্থা সহ সমস্ত দিক নিয়ে রাজভবনে প্রতি মাসে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কঠোর নির্দেশও জারি করা হয়েছে। 20 নভেম্বর ডিব্রুগড়ের আবর্ত ভবনে অনুষ্ঠিত সৌহার্দ্যমূলক আলোচনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পঙ্কজ বরঠাকুর বিশ্ববিদ্যালয়ের কাজের ধীরগতির কথা রাজ্যপালকে অবগত করলে রাজ্যপাল তাতে ক্ষোভ প্রকাশ করেন। রেজিস্ট্রার বরঠাকুর জানান, আগামী মাস থেকে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সব বিষয়ের ওপর বিশেষভাবে আলোচনা করা হবে। উল্লেখযোগ্য যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী, এবং যার নির্বাচনী এলাকা ডিব্রুগড় লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সে চাবুয়া বিধানসভা এলাকার দিনজয় পানিয়েরা গ্রামের ভূমি বরাদ্দ হলেও 4 দেওয়াল বা ভবন নির্মাণের মতো কাজ এখনও শুরু হয়নি। স্থায়ী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণের পর পঙ্কজ বরঠাকুর দিন-রাত চেষ্টা করে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং ডিব্রুগড় জেলার বিভিন্ন বিধানসভার স্থানীয় বিধায়কদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। তবু বিশ্ববিদ্যালয়ের কর্মযজ্ঞে এখনও বিশেষ অগ্রগতি লক্ষ্য করা যায়নি।
বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য ছাড়াও দেশের মোট 7টি রাজ্যের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। ডিব্রুগড়ের কানি মহাবিদ্যালয়ে অস্থায়ীভাবে সীমিত সংখ্যক শিক্ষক, গবেষক এবং পর্যাপ্ত কর্মচারী ছাড়াই শিক্ষাদান কার্যক্রম চালানো হচ্ছে। গত 19শে নভেম্বর পূর্বতন উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. হীরেন্দ্রনাথ শর্মাকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের কাজে দ্রুত অগ্রগতি হবে বলে সচেতন মহল আশা প্রকাশ করেছে। রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য লক্ষণ প্রসাদ আচার্য জানিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়ের নির্মাণ ও নিয়োগ সহ অন্যান্য সব কাজ দ্রুত সম্পন্ন করে এটিকে দেশের অন্যতম উন্নতমানের ক্রীড়া বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে তিনি নিজে সামনে থেকে নেতৃত্ব দেবেন। তাই বিশ্ববিদ্যালয়ের কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসে রাজভবনে পর্যালোচনা বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে এবার বিশ্ববিদ্যালয়টি অবশ্যই ইতিবাচক ফল পাবে বলে স্থানীয়রা মত প্রকাশ করেছেন। 14 থেকে 20শে নভেম্বর পর্যন্ত শ্রীভূমিতে পালিত 72তম সমবায় সপ্তাহের অংশ হিসেবে শ্রীভূমির ডেপুটি রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিজ ডিআরসিএস কার্যালয়ের উদ্যোগে 19-20 নভেম্বর বদরপুরের আশীর্বাদ বিবাহ ভবনে 2 দিনের একটি দুগ্ধ উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে শ্রীভূমির সহকারী রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিজ এআরসিএস এবং বৃহত্তর বদরপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সহযোগিতা ছিল। প্রশিক্ষণ কর্মসূচিতে শিলচর জোনের জোনাল যুগ্ম রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিজ এ রহমান, ডেপুটি রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিজ ড. এন আহমেদ, শ্রীভূমির সহকারী রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিজ আর কে রিয়াং, দুগ্ধ বিভাগের প্রতিনিধিরা এবং বরাক উপত্যকার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈজ্ঞানিক দুগ্ধ পদ্ধতি এবং সমবায় ভিত্তিক দুগ্ধ ব্যবস্থাপনা সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা জোরদার করার জন্য প্রযুক্তিগত অধিবেশনগুলি তৈরি করা হয়। মহাকালের ব্লক ভেটেরিনারি অফিসার ড. কেলসন বসুমাতারি গবাদি পশুর আবাসন ও শেড ব্যবস্থাপনা, সুষম খাদ্য অনুশীলন, নিয়মিত টিকাদানের সময়সূচি এবং কৃত্রিম প্রজনন পদ্ধতি সম্পর্কে বিস্তৃত বিবরণ প্রদান করেন। পাশাপাশি পরিষ্কার এবং স্বাস্থ্যকর দুধ উৎপাদন কৌশল সম্পর্কে ব্যবহারিক অন্তর্দৃষ্টি প্রদান করেন। তার বক্তব্যের লক্ষ্য ছিল পশুর স্বাস্থ্য, উৎপাদনশীলতা উন্নতি এবং রোগ প্রতিরোধ সম্পর্কে কৃষকদের জ্ঞান বৃদ্ধি করা। এই কার্যসূচিতে ড. এ. রহিম সহ পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের বিশেষজ্ঞরা দুধে ভেজাল শনাক্তকরণ, সাধারণ গবাদি পশুর রোগ, অ্যান্টিবায়োটিক প্রত্যাহারের সময়কাল এবং দুধের গুণমান মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে মডিউল পরিচালনা করেন। দুধের বিশুদ্ধতা বজায় রাখার, প্রস্তাবিত স্বাস্থ্য প্রোটোকল মেনে চলার এবং উচ্চমানের দুগ্ধ উৎপাদন নিশ্চিত করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণের গুরুত্বের উপর জোর দেন। এছাড়াও আসামের রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটিজ আরসিএস কার্যালয়ের প্রশিক্ষকরাও এই কর্মসূচিতে উল্লেখযোগ্য অবদান রাখেন। আরসিএস কার্যালয়ের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন বিপুল মুদিয়ার এসআইসিএস এআরসিএস কার্যালয় গুয়াহাটি, জয়ন্ত কুমার পাঠক এসআইসিএস এআরসিএস অফিস গুয়াহাটি, জিতেন্দ্র মোহন গোস্বামী এসআইসিএস ডিআরসিএস অফিস কামরূপ। এই প্রশিক্ষকরা সমবায় ও কেন্দ্রীয় খাতের পরিকল্পনা, দুগ্ধ সমবায় সমিতির পেশাদার ব্যবস্থাপনা এবং সমবায় পরিচালনা শক্তিশালীকরণে পর্ষদের ভূমিকা সম্পর্কে বিশেষ অধিবেশন পরিচালনা করেন। এই অধিবেশনে কার্যকর সমবায় কার্যক্রমের জন্য প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত দায়িত্বগুলি তুলে ধরা হয়। প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তির পর সকল অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা ব্যবহারিক প্রদর্শনী এবং বৃহত্তর বদরপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি লিমিটেডের একটি এক্সপোজার পরিদর্শনেও অংশ নেন, যেখানে তারা ক্ষেত্র পর্যায়ের দুগ্ধ কার্যক্রম, দুধ সংগ্রহ প্রক্রিয়া এবং সমবায় ভিত্তিক ব্যবস্থাপনা অনুশীলন পর্যবেক্ষণ করেন। এতে শ্রীভূমির ডিআরসিএস জানান যে, এই প্রশিক্ষণ কর্মসূচি দুগ্ধ সমবায় সদস্যদের বৈজ্ঞানিক দক্ষতা, উন্নত উৎপাদন কৌশল এবং শক্তিশালী ব্যবস্থাপনাগত দক্ষতা দিয়ে সজ্জিত করে ব্যাপকভাবে উপকৃত করবে। তিনি আরও বলেন যে এই ধরনের উদ্যোগগুলি এই অঞ্চলে সমবায় খাতের উৎপাদনশীলতা, স্থায়িত্ব এবং সামগ্রিক বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখে। 72তম সমবায় সপ্তাহ 2025 এর অধীনে দুগ্ধ উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সফল পরিচালনা, বৈজ্ঞানিক দুগ্ধ অনুশীলনকে শক্তিশালী করে, দুধের মান উন্নত করে এবং সমবায় প্রশাসন বৃদ্ধি করে দুগ্ধ চাষী, সমবায় সদস্য এবং বৃহত্তর সম্প্রদায়কে ব্যাপকভাবে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে।